ওয়েলকাম স্টুডেন্টস। আজকে দেখো লিখেছি ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 6। কি পড়াবো এখনো বলিনি। এবারে একটু কথাটা শুনে নাও আগে, তারপরে আমি ক্লাসটা স্টার্ট করছি। সেটা হচ্ছে যে আমরা আজকে যে টপিকটা পড়বো ওই টপিকটা তোমাদের সিলেবাসে জাস্ট ফর্মুলাটা রয়েছে আর ডেফিনেশনটা রয়েছে, আর কিচ্ছু নেই সিলেবাসে। আর যদি শুধু ডেফিনেশন আর ফর্মুলা দিয়ে তোমাদের কাজ চলে যাবে যদিও, কিন্তু ফিজিক্স অ্যাজ এ ফিজিক্স টিচার আমি এটা বলতে পারি যে এই জিনিসটা যদি আমি জাস্ট তোমাদেরকে ওইটুকু বলে দিই তাহলে তোমাদের এক্সামের জন্য তো অবশ্যই সাফিসিয়েন্ট হয়ে যাবে, কিন্তু আমি মন থেকে খুব একটা খুশি হতে পারবো না। যদিও এর থেকে বেশি বললে তোমাদের অনেক সময় মনে হতে পারে যে জিনিসটা বেশি বলা হয়ে যাচ্ছে, বা জিনিসটা তোমাদের কাছে যেহেতু তোমাদের সিলেবাসে নেই পুরোটা, ওই জন্য তোমাদের বার্ডেন লাগতে পারে। আমি তোমাদের সিলেবাস ওয়াইজই একটু বুঝিয়ে জিনিসটা কমপ্লিট করব, বাট তবুও যদি তোমাদের কারোর ইন্টারেস্ট থাকে যে এই জিনিসটা একটু ভালো করে তোমরা বুঝতে চাইছো, যদিও তোমাদের সিলেবাসের জন্য বা এক্সামের জন্য দরকার পড়বে না, তবু যদি তোমাদের মনে হয় যে তোমরা শিখতে চাইছো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওইটার জন্য আমি একটা ডেডিকেটেড ক্লাস করব, নট ফর এক্সাম পারপাস, বাট তোমাদের শুধুমাত্র শেখবার জন্য বা তোমাদের মধ্যে জিনিসটা বুঝে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি একটা এক্সট্রা ক্লাস কিন্তু তোমাদের এই টপিকটার উপরে করাতে পারি। আজকে জাস্ট সিলেবাসে যেটুকু আছে সেটুকু, এবং তার সঙ্গে যেটুকু না বললেই নয় সেটুকু বলে এই লেকচারটা কমপ্লিট করব। চলো স্টার্ট করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এর কনসেপ্টটা অনেকের কাছেই একদম ক্লিয়ার থাকে না, 90% স্টুডেন্টের কাছে ক্লিয়ার থাকে না, আর 50% টিচার যারা পড়ান তাদের কাছেও অনেক সময় কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। তো চলো আমরা জিনিসটা দেখি কি। দেখো, ধরো একটা বডি সার্কুলার মোশন করছে, ধরো একটা বডি সার্কুলার মোশন করছে। যদি কোনো একটা বডিকে সার্কুলার মোশন করতে হয় তাহলে অবশ্যই তার উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেই হবে। এটা ফিজিক্স দিয়ে বোঝাচ্ছি না, জাস্ট তোমরা লজিক্যালি ভাবো। ধরো কোনো একটা বডি এইরকমভাবে মুভ করছে, তাহলে সে মুভ করবে কিরকমভাবে? এরকমভাবে মুভ করে যাবে। তো একে যদি আমরা সার্কুলার পাথে মুভ করাতে চাই তাহলে দেখো কি করতে হবে, আমাকে এই দিক বরাবর একটা ফোর্স দিতে হবে। যেই না এই পার্টিকেলটাকে এদিক বরাবর ফোর্স দেবো, অমনি পার্টিকেলটা এদিকে বেঁকে যাবে। এবারে পার্টিকেলটা এদিকে বেঁকে কিরম যেতে চাইবে? এরম চলে যেতে চাইবে। তাহলে তখন আবার এদিক বরাবর একটা ফোর্স দিয়ে একে আবার এই দিকে বেঁকিয়ে দিতে হবে। তারপরে পার্টিকেলটা এখান থেকে আবার এদিকে চলে যেতে চাইবে, তখন আবার এখান থেকে একটা ফোর্স এদিকে দিতে হবে। তারপরে পার্টিকেলটা তাহলে এদিকে বেঁকে যাবে এরমভাবে, তখন আবার এইদিকে চলে যেতে চাইবে, তাহলে তখন আবার একে এরকমভাবে ফোর্স একটা দিতে হবে। তখন এদিকে বেঁকবে, এদিকে বেঁকে এরম চলে যেতে চাইবে, তখন আবার এরকম একটা ফোর্স দিতে হবে, তখন এদিকে বেঁকবে। তারপরে আবার এরকম একটা ফোর্স দিতে হবে, তাহলে আবার এই পথে মুভ করবে। তাহলে তুমি দেখো সবসময় একটা ফোর্স কিন্তু টুয়ার্ড সেন্টার দিতে হচ্ছে যদি পার্টিকেলটাকে সার্কুলার পাথে আমরা মুভ করাতে চাই। আশা করছি বুঝতে পেরেছো। এটা অনেক আরও ভালো করে বলা যায়, ম্যাথামেটিক্যালি খুব সুন্দর বলা যায়, বাট আমরা অত কঠিন ব্যাপারে যাচ্ছি না। শুধু একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে কোনো একটা পার্টিকেলকে যদি এরকমভাবে সার্কুলার পাথে ঘোরাতে হয় তাহলে ভেতরের দিকে অবশ্যই একটা ফোর্স দিতে লাগবে। আচ্ছা, এই পার্টিকেলটা যে ঘুরছে তার উপরে তাহলে একটা ফোর্স সার্কুলার পাথে ঘুরলে অবশ্যই টুয়ার্ড সেন্টার লাগবেই। আর একটা ফোর্স কোন দিকে হতে পারে? ধরো এই পার্টিকেলটাকে যদি এদিকে, এই যে সার্কুলার পাথে ঘুরছে এদিকে যদি এই ভেলোসিটি বাড়াতে বাড়াতে ঘোরে, মানে স্পিডটা বাড়াতে বাড়াতে যদি ঘোরে, তাহলে এদিক বরাবরও একটা ফোর্স লাগতে পারে। আমরা এক্ষেত্রে এই সার্কুলার পাথ বরাবর ফোর্সের কথা বলছি না, আমরা ধরে নিচ্ছি ইউনিফর্ম সার্কুলার মোশন। অর্থাৎ ইউনিফর্ম সার্কুলার মোশন মানে এই সার্কুলার পাথে স্পিডের ভ্যালুটা সবসময় সেম। তার মানে এই যে সার্কুলার পাথে বডিটা মুভ করছে এর এখানেও যে স্পিডের ভ্যালু সেটা হচ্ছে ভি, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি। তাহলে এই লাইন বরাবর এর কোনো ফোর্স বা অ্যাক্সিলারেশন নেই, কিন্তু এর সেন্টার বরাবর সবসময় একটা ফোর্স কাজ করছে। তাহলে যখনই আমরা দেখব যে কোনো একটা বডি সার্কুলার পাথে মুভ করছে
সঙ্গে সঙ্গে আমার মনে রাখতে হবে এর ওপরে দুরকম ফোর্স কাজ করতে পারে। একটা হচ্ছে এই পাত বরাবর, আর একটা হচ্ছে টুয়ার্ডস সেন্টার বরাবর। এর মধ্যে এসেন্সিয়াল কোনটা? এই পাত বরাবর না কাজ করলেও ও ইউনিফর্মলি ঘুরবে, তার মানে পাত বরাবর ফোর্সটা থাকলেও হবে, না থাকলেও হবে। কিন্তু এই সেন্টার বরাবর এই ফোর্সটা যদি না থাকে, তাহলে এই পার্টিকেলটা সার্কুলার পাথটাই কভার করতে পারবে না, বা সার্কুলার পাথে ঘুরতেই পারবে না। তাহলে এসেন্সিয়াল কোনটা? এসেন্সিয়াল হচ্ছে যে ফোর্সটা এই সেন্টারের দিকে বা কেন্দ্রের দিকে, সেই ফোর্সটা হচ্ছে এসেন্সিয়াল। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে টুয়ার্ড সেন্টার যে ফোর্সটা কাজ করতেই হয়, সেই ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ডেফিনেশন আমরা কি বলতে পারি? The force required along the center for uniform circular motion, লিখি uniform circular motion of a body is called centripetal force. The force required along the center for uniform circular motion of a body is called centripetal force. তাহলে যে ফোর্সটা সেন্টারের দিকে কাজ করবে ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে, সেই ফোর্সটার নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। মানে এই ধরো বডিটা আছে, এই সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করবে, বা এই যে বডিটা আছে এই সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করবে, এর নাম হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তোমাদের এই ডেফিনেশনটা আছে, আর কি আছে? সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলাটা আছে। তাহলে ফর্মুলা অফ সেন্ট্রিপিটাল ফোর্সটা জাস্ট আমাদের কি করতে হবে? তাহলে মুখস্থ করতে হবে। এটা আমার খুব খারাপ লাগে, এই যে কথাটা তোমাদেরকে বললাম মুখস্থ করতে হবে, এই জিনিসটাই আমার সব থেকে বড় আপত্তির জায়গা, যে মুখস্থ করাতে হচ্ছে। কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিছু করার নেই। ডেডিকেটেড ক্লাস তোমরা যদি চাও পরে আমি করাতেই পারি। তো এই সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে mv²/r। কোন দিকে কাজ করে? অ্যালং দ্য সেন্টার অফ আ সার্কুলার পাথ। সার্কুলার পাথের সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করে সেটার নাম হলো সেন্ট্রিপিটাল ফোর্স। তো যদি এখান থেকে আমাদের সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বার করতে বলতো, আমরা জানি ফোর্সকে মাস দিয়ে ডিভাইড করে দিলেই অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে শুধু v²/r। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, তবু একটু জাস্ট বলে দিলাম, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন হয়ে যাবে v²/r, আর সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে যাবে mv²/r। এবারে এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ধরো তোমার হাতে এরকম আঙুলের সঙ্গে একটা দড়ি দিয়ে একটা ইটকে বেঁধেছো, বেঁধে তোমরা কি করছো? এরকম ভাবে বস্তুটাকে ঘোরাচ্ছ। তাহলে এই বস্তুটা, তোমার আঙুল সবসময় এই বস্তুটাকে তোমার দিকে টেনে রেখেছে। তোমার আঙুল কি করেছে? এই বস্তুটাকে সবসময় এই দিকে টেনে রেখেছে। তুমি বুঝবে কি করে? বাই চান্স ধরো এটা যদি তুমি তোমার বাড়ির লোকের সামনে করো না, একটা ইটকে যদি এরকম ভাবে বেঁধে ঘোরাও, তাহলে বলবে এই এরকম করিস না, যদি হাত থেকে বাই চান্স খুলে যায় তাহলে লোকের লেগে যাবে। কেন লোকের লেগে যাবে? কারণ যখনই তোমার হাত থেকে এটা খুলে যাবে বা ছিঁড়ে যাবে, তখন তো আর তোমার আঙুলকে এই দিক বরাবর ফোর্স দিতে পারছে না, তখনও কি হয়ে যাবে? তাহলে এরকম ভাবে বেরিয়ে যাবে বা এরকম ভাবে বেরিয়ে যাবে। তাহলে কি হলো? এক্ষেত্রে তোমার আঙুল পাথরটাকে কেন্দ্রের দিকে যে বল দিচ্ছে সেটা সেন্ট্রিপিটাল ফোর্স।
এর থেকে ভালো আর কিছু উদাহরণ নেই। তোমার আঙুল পাথরটাকে কেন্দ্রের দিকে যে বল দিচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আবার তোমার আঙুলেও তুমি একটা টান অনুভব করছো, তাই না? কেন টান অনুভব করছো? তুমি যদি পাথরটাকে এই বলটা দাও, তাহলে পাথরটা তোমার আঙুলকে ওই বলটা দেবে না? সেম বল উল্টো দিকে দেবে না? নিউটনের তৃতীয় সূত্র তাই তো বলছে যে তুমি যাকে ফোর্স দেবে সেও তোমাকে একই ফোর্স দেবে। তাহলে সঙ্গে সঙ্গে পাথরটাও তোমার আঙুলকে টানছে, তাহলে তোমার আঙুলে একটা তুমি টান অনুভব করছো। তাহলে পাথরটিও আমার আঙুলকে বাইরের দিকে টানছে। এই বলটার নাম কি? অনেকে এটাকেই সেন্ট্রিফিউগাল ফোর্স ভেবে ভুল করে। ওর নাম কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স নয়। বারবার বলছি, পাথরটা তোমার আঙুলকে বাইরের দিকে যে বলটা দিয়ে টানছে সেই বলটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন। তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো যে একটা তোমার বন্ধু একটা ইট বেঁধেছে, বেঁধে এরকম ভাবে ঘোরাচ্ছে। তাহলে তোমার বন্ধুর আঙুলটা ইটটার ওপরে ভেতরের দিকে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর পাথরটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আঙুলকে যে ফোর্সটা বাইরের দিকে দিচ্ছে সেটা কি? সেন্ট্রিফিউগাল কি রিয়াকশন। তাহলে আমরা যখন কোনো একটা সার্কুলার মোশন দেখছি সেখানে আমাদের কটা ফোর্স বোঝা সম্ভব? দুটো ফোর্স বোঝা সম্ভব। নাম্বার ওয়ান সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা যে বস্তুটা ঘুরছে তার উপরে লাগছে, কোন দিকে? কেন্দ্রের দিকে। আর কেন্দ্রের উপরে আবার ওই বস্তুটা যেটা বাইরের দিকে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন, সেটা কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স নয়। তাহলে যখন আমরা বাইরে থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছি, কোনো একটা বস্তুকে ঘুরতে দেখছি, তখন দুটো ফোর্স দেখছি। একটা হচ্ছে যে ঘুরছে তার উপরে সেন্টারের দিকে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, আর একটা হচ্ছে যে ঘুরছে সে আবার সেন্টারকে যেটা বাইরের দিকে দিচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল রিয়াকশন। আর দুটোরই মান কত হবে? এটাও হবে mv²/r, এটাও হবে mv²/r। তাহলে আরো কিছু কিছু জায়গায় আমরা এরকম সেন্ট্রিপিটাল ফোর্সের গল্প দেখতে পারি, সেই জায়গাগুলো একটু দেখি। ধরো এটা সূর্য, এটা মনে করো আর্থ বা পৃথিবী। পৃথিবী এরকম ভাবে ঘুরছে, আর তুমি কি করছো? তুমি বাইরে একটা প্ল্যানেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা চাঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। সঙ্গে সঙ্গে তোমার কি মনে হবে? এই সূর্য পৃথিবীকে কোন দিকে বল দিয়েছে? এই সেন্টারের দিকে বল দিয়েছে, নাহলে সার্কুলার পাথে ঘুরতেই পারতো না। তাহলে সূর্য কি বল দিচ্ছে? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। কোন দিকে দিচ্ছে? সেন্টারের দিকে দিচ্ছে। তাহলে এই আর্থের উপরে যে সেন্টারের দিকে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আবার এই পৃথিবীও তাহলে সূর্যকে এই দিক বরাবর টানছে একই ফোর্স দিয়ে, এর নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল কি ফোর্স? না, ফোর্স নয়, সেন্ট্রিফিউগাল রিয়াকশন। আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারে দেখি। খুব ইন্টারেস্টিং সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যাপারে এবারে আমরা একটু দেখি। একই গল্প। ধরো এই হচ্ছে সূর্য, এই হচ্ছে পৃথিবী। পৃথিবী কি হচ্ছে? এরকম ভাবে সূর্যের চারিদিকে এরকম ভাবে ঘুরছে। এবারে তুমি ধরো আর বাইরে থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছো না, না দেখে কোথা থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছো? তুমি এই পৃথিবীর ওপর থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছো। এবার তুমি একটু ভাবো তো, এই যে আমি এখন ঘরে বসে রয়েছি বা এই যে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি, আমার কি মনে হয় যে পৃথিবীটা এরকমভাবে ঘুরে যাচ্ছে? তোমাকে ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে বলে তুমি জানো পৃথিবী ঘুরছে। আদারওয়াইজ যে লোকটা পড়াশোনা কিচ্ছু জানে না তাকে যদি তুমি কি বলো পৃথিবী ঘুরছে, সে বলবে ফালতু কথা বলছে। তাহলে আমি যখন পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, মানে যে বস্তুটা ঘুরছে তার উপরে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমি বুঝতেই পারবো না যে আমি ঘুরছি বলে। এবারে আমি সূর্যকে জিজ্ঞেস করলাম যে সূর্য ভাই, তুমি কি আমাকে কোনো ফোর্স দিচ্ছ বা তুমি কি পৃথিবীকে কোনো ফোর্স দিচ্ছ? সূর্য বলবে হ্যাঁ, আমি তো পৃথিবীকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছি। তাহলে সূর্য কি বলছে? সূর্য বলছে যে ভাই,
আমি কিন্তু পৃথিবীকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছি। তখন আমি ভাবছি যে সূর্য তো সত্যি কথা বলছে, সূর্য বলছে ও আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে বা পৃথিবীকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে, তাহলে আমার কি হওয়া উচিত ছিল? সূর্য যদি পৃথিবীকে এদিকে টানে তাহলে হওয়া উচিত ছিল কি পৃথিবীটা আস্তে আস্তে এদিকে চলে আসা উচিত ছিল। কিন্তু আমরা জানি পৃথিবীটা এরকমভাবে আসে না। আমি দেখছি সূর্য থেকে আমার দূরত্বটা তো একই আছে, যখন আমি এখানে তখন সূর্য থেকে আমার দূরত্বটা একই আছে, বা আমি যখন এখানে তখন সূর্য থেকে আমার দূরত্ব একই আছে। তাহলে আমার থেকে তো সূর্যের দূরত্ব চেঞ্জ হচ্ছে না। এদিকে আবার সূর্য আমাকে কি বলছে? সূর্য বলছে আমাকে টানছে। কত ফোর্স দিয়ে টানছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মান আবার কত? তার মান আবার ও আমাকে বলে দিচ্ছে যে দেখো এমনিতে তো G(m)/r² বা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা আবার ইকুয়াল হচ্ছে ওই যে আগের বারে সেন্ট্রিপিটাল ফোর্স পড়েছিল না, তার সঙ্গেই সমান mv²/r, এটা দিয়েই আমি তোমাকে টানছি। এবারে আমি ভাবছি বা পৃথিবী ভাবছে যে সূর্য আমাকে টানছে, তাহলে তো আমার সূর্যের কাছে যাওয়া উচিত ছিল, তাহলে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি কি করে? তখন এ মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই সূর্য আমাকে যে বল দিয়ে টেনেছে ঠিক একই বল দিয়ে বাইরে আমাকে কেউ টেনে রেখেছে। তাহলে আমার কি মনে হচ্ছে? পৃথিবীতে বসা মানুষের মনে হচ্ছে যেহেতু আমি সূর্যের টানে এগোচ্ছি না, তাহলে নিশ্চয়ই কেউ একজন উল্টো দিকে একই পরিমাণ বল দিচ্ছে। তাহলে আমাকে সূর্য বলছিল আমি টানছি, আমি ভাবছি সূর্য আমায় টানছে তবুও আমি এগোচ্ছি না, কি হতে পারে? তাহলে উল্টো দিক থেকে আমাকে কেউ একজন টেনে রেখেছে। এবার উল্টো দিক থেকে ভাই কেউ টেনে রাখার নেই, কে টেনে রেখেছে? কেউ নেই তো। তাহলে আমরা বলছি যে উল্টো দিক থেকে টেনে রেখেছে, এটা বললে তবে আমাদের মানে ভাবনাটা ঠিক হচ্ছে যে আমি এগোচ্ছি না, আমি এক জায়গাতেই রেখেছি, তাহলে নিশ্চয়ই রয়েছি, তাহলে নিশ্চয়ই উল্টো দিক থেকে কেউ টানছে। কিন্তু উল্টো দিক থেকে কে টানছে? কে বল দিচ্ছে? আমার কাছে কোনো আনসার নেই। তাহলে এটা হলো একটা ভার্চুয়াল ফোর্স, অ্যাকচুয়াল না। ভার্চুয়াল মানে হচ্ছে অলিক বা অবাস্তব ফোর্স। এটার নাম হচ্ছে অবাস্তব বা অলিক, বা ইংরেজিতে আরেকটা নাম হচ্ছে সিউডো ফোর্স। এই যে সিউডো ফোর্সের গল্পটা আমরা বললাম, এই সিউডো ফোর্সটার নামই হচ্ছে এই আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় কোন জায়গা থেকে অবজার্ভ করা যায়? সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় অবজার্ভ করা যায় যে বস্তুটা ঘুরছে তার উপরে গিয়ে যদি আমরা দাঁড়াই। সেন্ট্রিফিউগাল ফোর্স কোথা থেকে অবজার্ভ করা যায়? সবসময় সেন্ট্রিফিউগাল ফোর্স তখনই অবজার্ভ করা যায় যদি যে বস্তুটা ঘুরছে সেই বস্তুটাতে গিয়ে আমি দাঁড়াই, তখন কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্সের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কোন ফ্রেম থেকে অস্তিত্ব থাকে? যেই ফ্রেমটা ঘুরছে সেই ফ্রেমে যদি আমরা যাই। আর সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল রিয়াকশন কোথা থেকে বুঝতে পারি? যদি আমরা বাইরে থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখি। তাহলে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের ডেফিনেশন কি বলতে পারি? যদি আমরা রোটেটিং বডি বা সার্কুলার মোশন করছে যে বডিটা, সেই বডির ফ্রেমে থাকি, তাহলে আমাদেরকে নিউটনের সূত্রকে কনসিস্টেন্ট রাখতে গেলে বা মোশনটাকে ডেসক্রাইব করতে গেলে বাইরের দিকে একটা অবাস্তব বা সিউডো ফোর্সকে কল্পনা করতে হয়, যার মান ওই সেন্ট্রিপিটাল ফোর্সের মানের সঙ্গে সমান হয়। তার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের ডেফিনেশন আমরা কি দেখব? The fictitious or virtual force which is to be considered on the
rotating body if the observer is on the rotating frame away from the center is called সেন্ট্রিফিউগাল ফোর্স। কি বললাম? দ্য ফিকটিসিয়াস আর ভার্চুয়াল ফোর্স, মানে অবাস্তব যে বলটা আমাদেরকে কনসিডার করতে হয় একটা রোটেটিং বডির ওপরে, যদি অবজারভার মানে যে দেখছে সে যদি রোটেটিং বডির ওপরেই অবস্থান করে, আর কোন দিকে? অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। কি বলেছি? দ্য ফিকটিসিয়াস আর ভার্চুয়াল ফোর্স হুইচ ইজ টু বি কনসিডার্ড অন দ্য রোটেটিং বডি ইফ দ্য অবজারভার ইজ অন দ্য রোটেটিং ফ্রেম অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ইজ কল্ড। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টারটা এইখানে বসাই, এখানে না বলে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার কথাটা এইখানে বসিয়ে দিই। তাহলে কি হবে? দ্য ভার্চুয়াল ফোর্স হুইচ ইজ টু বি কনসিডার্ড অন দ্য রোটেটিং বডি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার ইফ দ্য অবজারভার ইজ অন দ্য রোটেটিং ফ্রেম ইজ কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে কি বলবো? দ্য ফিকটিসিয়াস অর ভার্চুয়াল ফোর্স which is to be considered on the rotating body away from the center if the observer is on the rotating frame, then this force is called, but then this force is called centrifugal force. এরও ভ্যালু কি হয়? এরও ফর্মুলা হচ্ছে mv স্কয়ার বাই r। আর এটাকে সিউডো ফোর্স কেন বলে? as centrifugal force has no practical presence, or we cannot say who is providing the centrifugal force, hence this force is called pseudo force. এর থেকে বেশি এক্ষেত্রে বোঝানো আমাদের ক্ষেত্রে পসিবল নয়। কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেব, তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো বাস চলতে চলতে যদি বাস হঠাৎ করে এরকমভাবে ঘুরতে শুরু করে, তখন দেখবে মনে হয় আমরা যারা বসে আছি আমাদেরকে কি মনে হয়? আমরা যেন এরকম বাইরের দিকে হেলে যাচ্ছি। ধরো একটা বাস এরকমভাবে ঘুরতে শুরু করে, আমাদের মনে হচ্ছে আমরা এরকমভাবে হেলে যাচ্ছি। বা একটা বাস যদি এদিকে ঘুরতে শুরু করে, আমরা মনে হয় এদিকে এরকমভাবে হেলে যাচ্ছি। এই যে ঘটনাটা ঘটছে, এটা যখন আমরা বাসে বসে আছি তখন তো আমরা বুঝতে পারছি না কে আমাকে এই ফোর্সটা দিচ্ছে। আমি যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো এরকমভাবে বেঁকে গেলাম, যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো ডান দিকে বেঁকে গেলাম। এইটা হচ্ছে আমার কাছে সিউডো ফোর্স। আর যে বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে তার ক্ষেত্রে তো এটা সিউডো ফোর্স মনে হবে না, তার ক্ষেত্রে মনে হবে এ বাইরের দিকে বেঁকে যাচ্ছে ইনার্সিয়ার জন্য বা জাড্ডের জন্য। তাহলে আমরা বাসে বসে বাস যখন টার্ন করে তখন যে বাঁ দিকে বা ডান দিকে যে হেলে যায় সেটা সিউডো ফোর্সের জন্য। একটা তুমি যদি এরকম টেবিলের ওপরে একটা মোমবাতি জ্বালিয়ে যদি টেবিলটাকে এরকমভাবে ঘুরিয়ে দাও, তাহলে দেখবে মোমবাতির শিখাটা এরকমভাবে এদিকে বেঁকে যাচ্ছে, এদিকে বেঁকে যাচ্ছে। এটা তাহলে কিসের জন্য হয়? সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য হয়। যখন দুধ থেকে মাখন তৈরি করা হয় তখন কি করা হয়? তখন এই যে দুধের পাত্রটার মধ্যে এরকমভাবে একটা দণ্ড নিয়ে এরকমভাবে ঘোরানো হয়। ঘোরালে কি হয়? অপেক্ষাকৃত ভারী কণাগুলো এখানে জমে যায় আর হালকাগুলো দূরে 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 সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ছিটকে চলে যায়। তাহলে এখান থেকে ভারী কণা বা মাখনটা আমরা পাই। ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় যখন ওয়াশিং মেশিনটাকে এরকমভাবে ঘোরানো হয় তখন কাপড় জামাটা এইখানেই থাকে, এও তো এরকমভাবে ঘুরছে, আর জলের সঙ্গে এর যে ডার্ট বা ময়লাগুলো সেগুলো সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে যায়, অর্থাৎ কাপড় জামা থেকে ময়লা মুক্ত হয়। আশা করছি এই এক্সাম্পলগুলো থেকে তোমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের কিছুটা আইডিয়া পাচ্ছ। ওকে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা সাইক্লিস্টের টার্নিং আর ব্যাংকিং অন রোড যেটা পড়বো।
আর তোমাদেরকে বলাই আছে, যদি এটা আরো ভালো করে শিখতে চাও তবে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি এটার জন্য ডেডিকেটেড ক্লাস, একটা বড় ক্লাস, সুন্দর ক্লাস, ইন্টারেস্টিং মজার ক্লাস সেটা করবো। আপাতত তোমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্সটা মনে রাখতে হবে, আর তার সঙ্গে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর ফর্মুলাটা mv²/r, এটুকুই। ওকে, আজকে এই পর্যন্তই থাক।